প্রাইমারি শিট ছিল না, প্রাইমারি শিটটা লাগবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে কি কোথা থেকে জয়েন করছো? কমেন্টস করে জানাও। গতকাল সম্ভবত আমরা এই পর্যন্ত করছিলাম, আজকে আমরা এখান থেকে শুরু করব। ওকে, তো লগের কিছু ছোট ছোট প্রমাণ আছে, প্রমাণগুলো আমরা দেখব। যেমন এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 18xy হয়, তবে প্রমাণ করুন যে এত সমান সমান এত। এই অঙ্ক আমরা শুরু করব হচ্ছে দেওয়া আছে থেকে। কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 18xy। লগের ম্যাক্সিমাম প্রমাণগুলো গতকালকে আমরা লাস্ট চিত্রে প্রমাণ করছি, দেখছি। এবার প্রমাণের দিকে তাকায় প্রমাণ করতে হবে। তো এখানে দেখো, এখানে আছে এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর কোন সূত্রটা আমরা প্রয়োগ করবো যেখানে এক্স মাইনাস ওয়াই পাবো? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান 18xy। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান, এটা ডান পাশে নিলে হবে 16xy। এরপরে আমরা যেহেতু প্রমাণের লগ কে আছে, আমরা লগ কে নিব উভয় পক্ষে। লগ কে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লগ কে 16xy। হ্যাঁ, এবার এটাকে আমরা কি লিখতে পারি? 2 log k x minus y সমান সমান, ডান পাশে খেয়াল করেন তিনটা বেস গুণ অবস্থায় আছে আর প্রমাণে এই তিনটা যোগ অবস্থা আছে। এক্স ওয়াই এগুলো যোগ অবস্থায় আছে। তাহলে আমরা জানি যোগ থাকলে গুণ হয়, তাহলে গুণ থাকলে যোগ হবে। আমরা লিখব log k 16 মানে 2 to the power 4 প্লাস log k x মানে x আলাদা একটা বেস প্লাস log k y। এই যে এটা এটা এবং এটা গুণ করলে হবে 16xy। আমরা জানি এই পাওয়ারের 4টা সামনে আসবে। এখন প্রমাণে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নাই, কিন্তু এখানে 2 আছে। তাহলে সবগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করব। এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে log k x minus y। এই 4টা সামনে আসলে 2 দিয়ে ভাগ করলে হবে 2, এখানে থাকবে log k 2। এখানে যেহেতু কিছু নাই, এটা হবে হাফ log k x প্লাস এটা হবে হাফ log k y। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে proof।
মানে এই প্রমাণগুলো ছোট ছোট প্রমাণ। সমস্যা হয় আমরা যদি শুরুটা ভালো মতো করতে না পারি, শুরুটা সঠিকভাবে করতে না পারি, তাহলে আমাদের সমাধানে যেতে সমস্যা হয়। আর শুরু করতে পারলে দেখা যায় খুব সহজ হয়। যেমন এই প্রমাণটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে এইটা সমান সমান 2 log কে এইটা। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে log কে, উপরে আছে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে আছে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবং প্রমাণে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 2 log কে এইটা, তাহলে এই 2টা পাওয়ারে চলে আসার, তার মানে এটাকে প্রমাণ করতে হলে আমার এইটার উপরে স্কোয়ার নিয়ে আসতে হবে। তো স্কোয়ার নিয়ে আসার জন্য আমি কি করব, হর ও লবকে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এটা দ্বারা গুণ করব। তাহলে এটাকে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা গুণ করলে এটা হবে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, আর নিচে হবে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আর x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা হর ও লবকে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা গুণ করলাম। আচ্ছা, তো উপরে যা আছে তাই থাকবে। x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে কি হলো দেখেন, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 1, তাকে মাইনাস দিয়ে গুণ করলে আসবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে নিচে কিছু থাকবে না, উপরে কি থাকবে, log কে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এই পাওয়ারের 2টা সামনে আসবে, log কে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটাই রাইট হ্যান্ড সাইড। উঠায় না। আচ্ছা, এরপরে একটা প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করো যে এটা সমান সমান এটা। ওকে, এটা আমরা শুরু করব লেফট হ্যান্ড সাইড থেকে। লেফট হ্যান্ড সাইড আমরা এটা উঠাবো। এখানে কি প্রমাণ করতে হবে, 3/2। তাহলে আমরা অঙ্কে 3/2 নিয়ে আসার চেষ্টা করব। দেখো এইটাকে ভাঙলে কি হবে, log রুট 3 কিউব। তাহলে এখান থেকে পাওয়ারে 3/2 আসবে। এখানে শুধু 3 আছে, কিন্তু আমার দরকার 3/2। তাহলে আমি 2 দিয়ে ভাগ করছি, এটা বেশি লিখছি, এটাকে ব্যালেন্স করার জন্য 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে ভাগ করে 3/2 বানালাম, তাকে আবার 2 দিয়ে গুণ করে ব্যালেন্স করে নিলাম, log 2। 3/2 log 10, নিচে আছে হচ্ছে log 6/5। তাহলে এইটাকে ভাঙালে হবে log 3 টু দি পাওয়ার 3/2। এইটা 3/2 যদি আমরা এখানে রেখে দেই, এই 2টা স্কোয়ারে যাবে, হবে log 2 স্কোয়ার। এখানে 3/2 আগে থেকেই আছে, এটা হবে log 10, আর নিচে হবে হচ্ছে log 6/5। তাহলে এই 3/2টা সামনে আসবে, এই 3/2 এই 3/2 এই 3/2 কমন হবে। তাহলে এখানে কি থাকবে, log 3 প্লাস log 4 মাইনাস log 10। তাহলে আমরা যোগ বিয়োগ করলে পাবো log 3, প্লাসের কারণে আসবে গুণ 4, মাইনাসের কারণে আসবে ভাগ 10, আর নিচে হবে log 6/5।
দেখেন এটা কাটাকাটি করলেও 6/5 আসবে, তাহলে log 6/5 বাদ দিলে আমরা পাবো 3/2। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওঠায় না। এই ক্যালকুলেশন গুলো প্রত্যেকটা অঙ্ক যে আমি করে দিচ্ছি, দেখবেন 9-10 এর বই আরো এরকম 3-4টা করে অঙ্ক পাবেন। ক্যালকুলেশন গুলো মাঝে মাঝে প্র্যাকটিস করবেন, তাহলে এই ধরনের অঙ্কে প্রবলেম হবে না। কি বের করতে হবে, কিভাবে শুরু করলে ক্যালকুলেশনটা সহজ হবে, এটা আমাদের ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে লগের গুণের সূত্র। এটা খুবই সহজ। আমরা লেফট হ্যান্ড সাইড নিব, দিয়ে প্রথম দুইটাকে গুণ করব। তো প্রথম দুইটাকে গুণ করলে কি আছে আমরা একটু দেখি। log AP ইনটু log PQ, এই দুইটাকে আমরা একসাথে গুণ করব। আর এখানে আছে log QR log RB, তাহলে এখানে PP মিলে গেলে 1, তাহলে এখানে থাকবে log AQ, আর এখানে RR মিলে গেলে থাকবে হচ্ছে log QB। এই কিউ আর কিউ মিলে গেলে থাকবে হচ্ছে log AB। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। জাস্ট সূত্রগুলোর একটা করে ব্যবহার দেখাই দিলাম যেন বুঝতে অসুবিধা না হয়, অঙ্ক সমাধান করতে সমস্যা না হয়। আর লাস্টে একটা প্রমাণ দিছে, এটা হায়ার ম্যাথের একটা অঙ্ক, উদাহরণের অঙ্ক। এখানে আছে অঙ্কটা আসলে এরকম, x টু দি পাওয়ার log ay সমান সমান y টু দি পাওয়ার log ax, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করব। ধরি log ay অর্থাৎ x এর পাওয়ারে যেটা আছে এটা সমান সমান p, এবং y এর পাওয়ারে যেটা আছে log ax সমান সমান q। এটাকে সূত্র ফেলালে কি হবে, a টু দি পাওয়ার p সমান সমান y, এটাকে সূত্রে ফেলালে হবে a টু দি পাওয়ার q সমান সমান x। তো আমরা যদি প্রমাণের মতো করে x আর y কে সমান দেখাতে চাই, তাহলে আমাদের এই অংশটা আর এই অংশটাকে সমান করতে হবে। এটা সমান y, এটা সমান x, তাহলে এটা আর এটা সমান হলে x আর y অটোমেটিক সমান হয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে এটার পাওয়ারে p আছে, এটার পাওয়ারে q আছে। তা আমি কি করব, এই পাওয়ারটাকে q দ্বারা গুণ করব, তাহলে এ পাশেও q দ্বারা গুণ করতে হবে, আর এই পাওয়ারটাকে p দ্বারা গুণ করব, তাহলে এ পাশেও p দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা আসবে a টু দি পাওয়ার pq সমান সমান y টু দি পাওয়ার q, এটা আসবে a টু দি পাওয়ার pq সমান সমান x টু দি পাওয়ার p। তাহলে খেয়াল করেন, এটাও a টু দি পাওয়ার pq, এটাও a টু দি পাওয়ার pq, তাহলে এটা এটা সমান, তাহলে এটা এটা সমান হলে এটা এটা সমান, আমরা লিখতে পারি অতএব আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার p সমান সমান y টু দি পাওয়ার q। এবার এই যে p আর q এর মানটা বসাই দিলে আমাদের প্রমাণ হয়ে যাবে। প্রমাণগুলো সহজ, কিন্তু প্রাথমিকভাবে এমন ভাবে থাকে আমাদের বুঝতে অসুবিধা হয়। তো আমি আজকে আরো লগের 5টা অঙ্ক করে দিলাম প্রমাণ, গতকালকে একটু কম ছিল অঙ্ক।
এই অঙ্কগুলো আপনারা সূচকালয় গতকালকের ক্লাস আর আজকে এই অংশটুকু নিয়ে এবার একটা প্র্যাকটিস দিবেন, আশা করি আপনাদের প্রবলেম থাকবে না। উঠায় নেন সবাই। আজকে বেসিক্যালি আমাদের ক্লাস হচ্ছে সিরিজ মানে ধারা। আমরা স্বাভাবিক সংখ্যার ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা এবং অসীম ধারা 4টা সিকোয়েন্স শিখব। আচ্ছা, তো ধারার ক্ষেত্রে আমাদের কয়েকটা সূত্র আছে, যেমন স্বাভাবিক সংখ্যার ধারা। 1 নাম্বার সূত্র হচ্ছে 1 + 2 + 3 ... n n × n + 1 / 2। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র আছে। স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টির সূত্র আছে। এই তিনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সূত্র। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে সমান্তর ধারার দুইটা সূত্র। সমান্তর ধারা, ধারা সম্পর্কে বেসিক আমরা প্রিলিতে শিখছি, আমি জাস্ট এই সূত্রগুলো কোনগুলো প্রয়োগ করব সেগুলো একবার লিখে দিচ্ছি। একটা হচ্ছে সমষ্টির সূত্র Sn, n / 2 2a + n - 1 × d। আর একটা সূত্র হচ্ছে n তম পদ, a + n - 1 × d। গুণোত্তর ধারার ক্ষেত্রে দুইটা সূত্র আছে। গুণোত্তর ধারার ক্ষেত্রে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে Sn a × r⁴n - 1 r - 1, যেখানে r এর মান একের থেকে বড়। আর একটা হচ্ছে a × 1 - r⁴n 1 - r, যেখানে r এর মান একের থেকে ছোট। 2 নাম্বার হচ্ছে n তম পদ a × r⁴n - 1। আরেকটা আমরা পড়ব হচ্ছে অসীম ধারা। অসীম ধারার একটাই সূত্র S∞ a / 1 - r, যেখানে r এর মান -1 এর থেকে বড় আর +1 এর থেকে ছোট। এটা উঠায় নেন সবাই। বলতেছে শার্টে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এই ম্যাথটা বুঝলাম, এটা হায়ার ম্যাথের অঙ্ক ছিল, তুমি রেকর্ডটা আরেকবার দেখে নিও। নির্দিষ্ট প্রসেসেই করতে হয়, মান ধরে করতে হয়। ক্লাসটা শেষ হলে আরেকবার রিপিটটা দেখে নিও যে কিভাবে শুরু করছে। শুরুটা না বুঝলে শেষটা বুঝতে অসুবিধা হয়।
ওকে, এবার আমরা ধারার কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করি। প্রথম যে অঙ্কটা আমাদেরকে বলছে এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি। থ্যাংক ইউ। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি 225 হলে n এর মান কত, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত? এটা স্বাভাবিক সংখ্যার অঙ্ক। তাহলে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি কত, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। প্রথমে লিখতে হবে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা প্রথমে লিখবা, তারপরে লিখবা প্রশ্ন মতে তোমাদেরকে যে শীট দেওয়া হবে সেখানে সুন্দর করে এগুলো লেখা, রিটার্নের অঙ্কটা কিভাবে লিখে করতে হবে এগুলো সব সুন্দরভাবে লিখে দেওয়া আছে। তারপরে লিখবা অতএব এটা সমান সমান 225, এটা আমাদের দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি, ঘনর সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার সমান সমান 225। বা এবারে এই স্কয়ারটা পাশে রুট করলে এখানে থাকবে n স্কয়ার প্লাস n ডিভাইডেড বাই 2, আর এটাকে রুট করলে হবে 15। এই স্কয়ারটা পাশে এসে রুট হলো। বা n স্কয়ার প্লাস n সমান সমান হবে 30, n স্কয়ার প্লাস n মাইনাস 30 সমান সমান 0। বা n স্কয়ার মাইনাস 6n প্লাস 6n মাইনাস 5n প্লাস 6n মাইনাস 5n মাইনাস 30 সমান সমান 0। এটা আমাদের প্লাস n বানাতে হবে। তাহলে n কমন নিলে n প্লাস 6 মাইনাস 5 কমন নিলে n প্লাস 6, এখান থেকে কমন নিলাম, এখান থেকে কমন নিলাম। তাহলে n প্লাস 6 হচ্ছে কমন, আর আনকমন হচ্ছে n মাইনাস 5। তাহলে দুইটা মান আসবে, একটা হচ্ছে মাইনাস 6 আর একটা হচ্ছে 5। তাহলে এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না, অতএব n এর মান আমরা বলতে পারবো 5। এবার বলছে এই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি করো। তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র আমরা কি পড়ে আসলাম, স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এই যে এখানে আমরা n এর মানটা বসাই দিব, n মানে 5, n প্লাস 1 মানে 6, 11 ডিভাইডেড বাই 6 55। তো আমাদের যদি স্বাভাবিক সংখ্যার সূত্রগুলো জানা থাকে তাহলে অঙ্ক প্রসেস করা আমাদের জন্য অনেক সহজ। সবাই 1 নম্বর অঙ্কটা উঠায় নেন। এরপরে আমরা যে অঙ্কটা করব এটা কোন ধারা, মানে ধারাটা প্রথমে চিনতে হবে, যেটা কোন ধারা। আগের অঙ্কে স্বাভাবিক সংখ্যার ধারা লেখা ছিল, এটা কোন ধারা, 5 প্লাস 8 প্লাস 11। দেখেন এইটা দুটার মধ্যে পার্থক্য 3, এই দুটার মধ্যে পার্থক্য 3, পরের পদ আর আগের পদের পার্থক্য 3। তাহলে প্রতি ক্ষেত্রে যেহেতু পরের পদ আর আগের পদের অন্তর সমান, এটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে এখানে a এর মান কত, 5,
ডি এর মান কত 3, চাইছে কি ধারাটির কততম পদ বা কোন পদ 383। তাহলে আমরা লিখবো n তম পদ সমান সমান 383। n তম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে 383। তাহলে a এর মান 5, n মাইনাস 1, ডি এর মান 3। দেখেন অনায়াসে আমরা কততম পদ মানে n তম পদ এই n এর মানটা পেয়ে যাব। তো আমি একদম সিম্পল অঙ্ক দিয়ে শুরু করলাম যাতে আপনাদের সূত্রটা ধরতে সুবিধা হয়। তাহলে 3n সমান সমান 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, 2 এর পাশে বিয়োগ হলে হবে 381, n সমান সমান 127। প্রথমে আমরা n তম পদের সূত্রটাকে ব্যবহার করা শিখলাম। ওটা না, এগুলো সহজ অঙ্ক, এগুলো একটু দ্রুত করার চেষ্টা করতে হবে। পিলিতেই শিখে আসছেন এগুলো অঙ্ক। আচ্ছা, এবার কি বলছে দেখেন, একটি সমান্তর ধারার 12তম পদ 77। তাহলে 12তম পদ 77। 12তম পদের সূত্র কি লিখবো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি 77। তার মানে a প্লাস 11d সমান সমান 77। যেহেতু আমরা জানি না যে এখানে আমাদের a এবং d এর মান কত, এবার আমরা পরের অংশ দেখবো যে তার প্রথম 23টি পদের সমষ্টি কত। 23টি পদের সমষ্টি হচ্ছে s23, তার মানে n এর মান 23, n ডিভাইডেড বাই 2, 2a প্লাস n মাইনাস 1, এই যে n এর থেকে 1 বিয়োগ করলে 22d। তাহলে 23 ভাগ 2, এখান থেকে 2 কমন নিলে আমরা পাবো a প্লাস 11d। তাহলে 23 গুণন a প্লাস 11d এর মান হচ্ছে 77। এটা গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক সমস্যা কোনো চলতেছে তো আপাতত। এই অঙ্কটা আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। দুই মিনিট সময় নিজেরা করতে হবে। প্রথমে a log 3, এখানে আমরা সবাই 3, 9 আর 27 দেখে মনে করি এটা মনে হয় গুণোত্তর ধারা, না এটা সমান্তর ধারা। এখানে পরের পদ আর আগের পদের অন্তর বা বিয়োগ ফল সমান, কারণ এখানে সাথে লগ আছে, এটা হবে লগের বিয়োগ। লগ 3, 9 থেকে লগ 3 বিয়োগ করার নিয়ম কি, বিয়োগ থাকলে মাঝের বেস ভাগ হয়, এই যে এখানে হবে লগ 3। আরেকটা দেখাই দেই,
পরের পদ log 27 মাইনাস আগের পদ হচ্ছে log 9, তাহলে এটা হবে log 27/9, তার মানে log 3। তাহলে d এর মান হচ্ছে log 3, আর ধারাটির 20টি পদের সমষ্টি চাইছে, তাহলে n সমান সমান 20। তাহলে এখানে a এর মান আছে, n এর মান আছে, d এর মান আছে, সমষ্টি চাইছে। সূত্র হচ্ছে s20 20টি পদের সমষ্টি n ডিভাইডেড বাই 2 টু a মানে হচ্ছে log 3 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d মানে হচ্ছে log 3। এটা হচ্ছে 10, 19টা log 3 আর 2টা log 3 যোগ করলে হবে 21টা log 3, 21 log 3, 210 log। এবার আমরা একটু রিটার্নের মানে গত 5-7 বছরে ধারা থেকে আসা সব থেকে বেশি যে নিয়মটা, সেই নিয়মের অঙ্কে আমরা আসছি। এই নিয়মটা সব থেকে বেশি আসে, মানে এই ক্যালকুলেশনটা আর কি। একটু ভালো করে ক্যালকুলেশনটা খেয়াল করতে হবে, আমি একটা দেখাই দিই। এখানে কি বলছে, a এর মান হচ্ছে 9, পরের পদ আর আগের পদের অন্তর, এটা থেকে এটা বিয়োগ করলে -2, এটা থেকে এটা বিয়োগ করলে -2, তাহলে প্রতি পদের অন্তর সমান কত, -2। আর সমষ্টি এস এন দেওয়া আছে -144, এন সংখ্যক পদ মানে এন এর মান দেওয়া নাই। তাহলে আমরা কোন সূত্র লিখব, আমরা জানি n ডিভাইডেড বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এইটা সমান সমান হচ্ছে Sn। যেহেতু Sn এর মান দেওয়া আছে, Sn টাকে আমি ডান পাশে লিখি। তাহলে n এর মান আমরা জানি না, ডিভাইডেড বাই 2 2 ইন্টু a এর মান 9, n মাইনাস 1, d এর মান -2 সমান সমান -144, বা n ডিভাইডেড বাই 2 18 -2n প্লাস 2, এটা হচ্ছে সমান সমান -144। আচ্ছা, তাহলে n ডিভাইডেড বাই 2, দেখো 18 আর 2 20, তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, এখানে থাকবে 10 মাইনাস n সমান সমান -144। এটা কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 10n মাইনাস n স্কয়ার সমান সমান -144। তাহলে আমরা যদি এটাকে আর এটাকে ডান পাশে পার করি, তাহলে n স্কয়ার প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে এটা আছে হচ্ছে -144 সমান সমান থাকবে 0। এবার এটাকে আমরা মিডল টার্ম করব, 144 কে ভেঙে 10 বানাতে হবে। এই মিডল টার্ম গুলো এখানে কঠিন হয়, ঠিক আছে। এই মিডল টার্মের জন্য এখানে এসে ক্যালকুলেশনটা আটকে যাবে। ম্যাক্সিমাম সময় ধারাতে এই ক্যালকুলেশনটা বেশি থাকে, যে এসএন এর মান দিয়ে এন এর মান বের করতে বলে, তখন আমাদের ক্যালকুলেশন করতে প্রবলেম হয়। এখান থেকে আমরা n কমন নিলে n মাইনাস 18 প্লাস 8 কমন নিলে n মাইনাস 18, 0। তাহলে কমন হিসেবে আমরা নিব n মাইনাস 18, এখানে থাকবে n প্লাস 8। ওই যে n এর দুইটা মান আসবে, একটা 18 আর একটা -8, মাইনাস মান গ্রহণযোগ্য হবে না, তাহলে n সমান সমান 8। এই যে মিডল টার্মটা করলাম, এই যে ক্যালকুলেশনটা করলাম, ম্যাক্সিমাম অঙ্কগুলো যে বিগত সালের প্রশ্ন দেখলে দেখবা যে ক্যালকুলেশনগুলো আসছে, এই নিয়মের ক্যালকুলেশনটা বেশি আসে। উঠায় নাও সবাই।
অনলাইন এই অঙ্কটা নিজেরা করার চেষ্টা করো। এই অঙ্কটা নিজেরা করার চেষ্টা করো, 2 মিনিট সময়। আচ্ছা, এই অঙ্কটা আগের অঙ্কের মতোই, জাস্ট কথায় লেখা আছে, বা কথাটা বুঝতে পারলে অঙ্কটা সহজ হয়ে যাবে। সেটা কি? মিস্টার খান তার বেতন থেকে 1200 টাকা প্রথম মাসে জমা করে। তার মানে আমরা একটা ধারা তৈরি করব যার প্রথম পদ হচ্ছে 1200। পরবর্তী মাসগুলোতে পূর্ববর্তী মাস অপেক্ষা 100 টাকা বেশি জমা করে। পূর্ববর্তী, এটা হবে পূর্ববর্তী। তাহলে পূর্ববর্তী মাস থেকে 100 টাকা বেশি জমা করে। তাহলে এখানে 1200 টাকা জমা করলে ঠিক তার পরের মাসে 100 টাকা বেশি, 1300। ঠিক তার পরের মাসে 100 টাকা বেশি, 1400। এইভাবে জমা করতে থাকবে। তার মানে সে প্রথম মাসে 1200 টাকা জমা করবে, পরবর্তী প্রতি মাসে 100 টাকা করে বেশি জমা করবে। কত বছরে তার এত টাকা জমা হবে? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এ এর মান 1200, ডি এর মান পরের পদ আগের পদের বিয়োগফল 100, এস এন মানে টোটাল পদগুলোর এই পদগুলোর সমষ্টি হবে 1,06,200। বের করতে হবে পদ সংখ্যা, মানে এখানে কয়টা মাস আছে, কয় মাসে সে জমাইছে, এই মাসটা বের করতে হবে। তারপরে মাসটাকে বছরে পরিণত করতে হবে। এই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে সেম n ডিভাইডেড বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d।
সেম ক্যালকুলেশন, এতক্ষণ আমরা যে ক্যালকুলেশনটা করলাম সেম ক্যালকুলেশন হবে। ঠিক আছে, তাহলে n ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে 2400 যোগ 100 n মাইনাস 100 10620। তাহলে দেখো n দিয়ে যদি আমরা এটাকে গুণ করি এটা হবে 100 n স্কয়ার মাইনাস 2300 n, আর এই 2 দ্বারা এটাকে গুণ করব, তাহলে সমান সমান হবে 2 124 00। দেখো সবগুলোকে 100 দিয়ে ভাগ করা যায়, এটা হবে n স্কয়ার মাইনাস এটা হবে 23n, এটাকে এই পাশে নিয়ে আসতে হবে মাইনাস 2124 সমান সমান 0। তারপরে এই যে এটাকে মিডল টার্ম করতে হবে। ঠিক আছে, মিডল টার্ম হবে 1959, আচ্ছা এটা প্লাস হবে, তাহলে এটা হবে প্লাস 59n মাইনাস 36n মাইনাস 2124 সমান সমান 0। তাহলে n কমন নিলে n প্লাস 59 মাইনাস 36 কমন নিলে n প্লাস 59, এটা হবে কমন, এটা হবে আনকমন। তাহলে n এর মান কত আসবে 36 মাস, যেহেতু আমরা পদগুলোকে 1 মাসের জমা হিসেবে ধরছি, তাহলে 36 মাস মানে কয় বছর, 3 বছর। ঠিক আছে, সেম ক্যালকুলেশন, শুধু ভেঙে করবা, বড় সংখ্যাগুলো আস্তে আস্তে লসাগুর মতো করে ছোট ছোট করে ভাঙলে পারবা। 10টা প্র্যাকটিস করবা, দেখবা যে পরে পারছো। আর ক্যালকুলেটর তো রিটেনে থাকবে, রিটেনের সময় তো ক্যালকুলেটর হাতে থাকবে, সমস্যা নেই। ক্লাস কবে? না, মিডল টার্ম হচ্ছে ওই যে লসাগু করে ছোট করে বের করতে হয়, এছাড়া কোনো নিয়ম নাই।
আচ্ছা, অঙ্কটা একটু বলো, কিন্তু অঙ্ক অত কঠিন না, সহজ আছে। দেখো, গনি সাহেব তার বেতন, সরকারি চাকরিজীবী, 2016 সালের জুলাই মাসে তার মূল বেতন ছিল 22,000 টাকা। এটা হচ্ছে প্রথম পদ, 22,000 টাকা। তার বার্ষিক বেতন, বার্ষিক মানে প্রতি বছরে বছরে বেতন বৃদ্ধি পাবে। তাহলে এটা 2016, 2017, 2018 এইভাবে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এইভাবে বেতন বৃদ্ধি পাবে। এখন বলছে 2025 সালের জুলাইয়ে তার বেতন কত। তাহলে এটা একটু হিসাব করে নিতে হবে। 16 জুলাই, তার মানে প্রথম পদ লিখছি, 16 জুলাই, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তাহলে 25 সালেরটা পিলিতে তো, আমরা তো রিটেনের ক্লাস করছি, এখানে তো পিলির কথা হবে না, পিলিতেই সহজ নিয়ম আসে। আচ্ছা, তাহলে যেহেতু 25 সালের বেতন চাইছে, এটা 2016 সালের বেতন যদি প্রথম পদ হয়, তাহলে 25 সালের বেতন হবে 25তম পদ, 25তম পদ। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে 25তম পদ মানে কি, a প্লাস 24d। এ এর মান হচ্ছে 22,000, সরি একটু ভুল লেখা হয়েছে, 25তম পদ না, 25 সালের বেতন হচ্ছে 10তম পদ। তাহলে 10তম পদ হবে a প্লাস 9d। তাহলে 16 সালের বেতন যদি প্রথম পদ হয়, 25 সালের বেতন হবে 10তম পদ। তাহলে 10তম পদ হবে a প্লাস 9d। তাহলে a প্লাস 9 ইন্টু d এর মান হচ্ছে 1000। তাহলে এখানে হচ্ছে 22,000 যোগ 9,000। তাহলে তার 25 সালের বেতন হবে 31,000 টাকা। এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশে কি করছে দেখো, গনি সাহেব প্রতি মাসের বেতন থেকে, এই যে এখানে একটা প্যাচ দিছে, বেতন কত হবে না, মাসিক বেতন, দেখো মূল বেতনের 10% প্রতি মাসে ভবিষ্যৎ তহবিলে জমা করে। তাহলে মূল বেতনের 10% যদি প্রতি মাসে জমা করে, তাহলে জমাটা কিভাবে হবে দেখো, প্রথম বছর সে বেতন পাইছে 22,000 টাকা করে এক এক মাসে, তাহলে সে প্রতি মাসে এর 10% জমাবে। এরকম ভাবে সে 1 বছর জমাবে। এটা হচ্ছে তার প্রথম মাসের জমা। 22,000-এর 10% 12 মাস, মানে প্রতি মাসে যেহেতু 10%, 12 মাসে 12 গুণ হবে। পরবর্তী বছরে যেটা হবে, 23,000 টাকা তার বেতন হবে, কারণ বেতন 1,000 বাড়বে, সেখানে সে 10% জমাবে। এরকম ভাবে সে আবার 12 মাস জমাবে। এভাবে সে 1 বছর 1 বছর করে টাকা জমায়। কত বছর জমাবে, 20 বছর। 20 বছর পর তার মোট বেতন কত। তাহলে এখানে টাকাটা কত আসে দেখো, 12 গুণন 2200, এখানে আসে হচ্ছে 12 গুণন 2300, তাহলে এর পরের বছরে আসবে 12 গুণন 2400। এভাবে 20 বছর। আমরা যদি 12টা কমন নিয়ে নেই, তাহলে এখানে হবে 2200 যোগ 2300 যোগ 2400, 20 বছর মানে এরকম 20টা পদ। তাহলে দেখো 12টাকে যদি আমরা স্কিপ করি, 12টাকে যদি আমরা না দেখি, তাহলে এটা একটা সমান্তর ধারা। সো এইটাকে 1 নাম্বার সমীকরণ ধরে এখানে আবার সমষ্টি বের করতে হবে। অর্থাৎ এই যে S20 20টি পদের সমষ্টি, এখানে যেহেতু 20টা পদ থাকবে, n ডিভাইডেড বাই 2a হবে এখানে 2200, n মাইনাস 1 ইন্টু d হবে 100। এখানে আসবে হচ্ছে 6,000, এটা হবে 6300। ঠিক আছে, তেষট্টি হাজার। তাহলে দেখো 20টি পদের সমষ্টি আসবে 63,000। এখন এটা এই মানটাকে, এই 20টি পদের সমষ্টিকে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা কি পাবো দেখো, প্রথমে 12 আর এই পদগুলোর সমষ্টি আমরা পাবো 63,000। এটা গুণ করলে আমাদের টোটাল তার জমার পরিমাণটা চলে আসবে। তাহলে প্রথমে তার 2016 সালের বেতন থেকে 2025 সালের বেতন বের করলাম, তারপরে প্রতি বছরে প্রতি মাসে মাসের জমার হিসাব করে বছরে কত টাকা জমাবে সেই টাকা হিসাব করলাম,
সেখান থেকে আবার একটা সমান্তর ধারা পেলাম, সেই অংশটুকুর সমষ্টি বের করলাম, তাকে 12 দিয়ে গুণ করে টোটাল জমার পরিমাণটা আমরা বের করে নিলাম। সো এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ক্যালকুলেশনটা নরমাল। উঠায় নাও সবাই। এবার এইটা চেষ্টা করো। আচ্ছা, এবার কি বলছে দেখো, একজন শ্রমিক মাসিক বেতনে চাকরি করে, প্রতি বছর শেষে নির্দিষ্ট পরিমাণ বেতন বৃদ্ধি। তার মানে সে প্রথম বছর একটা বেতন পাবে, এটা দিয়ে সে চাকরি শুরু করবে। 1 বছর পর সে দ্বিতীয় বেতন পাবে, 2 বছর পর, 2 বছর পর হলে সে তৃতীয় বেতন পাবে। হ্যাঁ, তাহলে 4 বছর পরে সে যে বেতনটা পাবে, এটা তার 5 নাম্বার বেতন, মানে পঞ্চম পদ। সেটাকে আমরা লিখবো পঞ্চম পদ, 5তম পদ। এটা হবে হচ্ছে 4780। এই যে 4 বছর পরের বেতনটাকে যে আমরা পঞ্চম পদ বললাম, এখানে অনেকে ভুল করে। আর 7 বছর পর মানে হচ্ছে অষ্টম পদ, 8তম পদ। এটা হচ্ছে 5140। ঠিক আছে, তাহলে এখন দেখেন, এই যে 8তম পদ, এটাকে আমরা কি লিখবো? a প্লাস 7d, এটার মান হচ্ছে 5140। আর এই যে পঞ্চম পদ, এটাকে আমরা কি লিখবো? a প্লাস 4d, এটা হচ্ছে 4780। এবার আমরা এই দুটাকে বিয়োগ করব, তাহলে এখানে 3d সমান সমান আসবে 360, d এর মান আসবে 120। এই d এর মানটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, তাহলে a প্লাস 840 সমান সমান 5140। তাহলে a এর মান আসবে 4300। এই দেখো, এটা হচ্ছে d এর মান, এটা হচ্ছে a এর মান, বের হয়ে গেল। এবার আমাকে বলছে 12 বছর পর তার মাসিক বেতন কত। তাহলে 12 বছর পর তার মাসিক বেতন হবে 13তম পদ, এটা তার 13তম বেতন হবে। 13তম পদ হচ্ছে a প্লাস 12d। a মানে হচ্ছে 4300 যোগ 12 গুণন d এর মান হচ্ছে 120। এই যেটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, 4420 তো বলবা, আর কি বলবা।
না উঠায় না। আচ্ছা, এরপরে এই অঙ্কটা 9 10 অনেকবার করছো। পি তম পদ কিউ, কিউ তম পদ পি। তাহলে পি তম পদ কিউ মানে কি? এ প্লাস পি মাইনাস 1 ইনটু ডি, এটার মান হচ্ছে কিউ। আর কিউ, আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ প্লাস পি ডি মাইনাস ডি সমান সমান কিউ। আর কিউ তম পদ পি মানে আমরা লিখতে পারি এ প্লাস কিউ মাইনাস 1 ইনটু ডি সমান সমান পি। কথা বলুন, এ প্লাস কিউ ডি মাইনাস ডি সমান সমান পি। এখন দেখো এইটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, হ্যাঁ, এই যে অঙ্কটা দেখো, এটা পি কিউ দিয়ে করছো আর আগেরটা সংখ্যা দিয়ে করছো, সেম অঙ্ক। এখানে পঞ্চম অষ্টম পদ বলা ছিল, এখানে পি তম পদ কিউ তম পদ বলা আছে, ব্যাপার দুইটা সেম। এখান থেকে আমরা এ আর ডি এর মান বের করবো, ঠিক আছে? কিভাবে বের করি দেখো, 1 নং থেকে আমরা 2 নংকে বিয়োগ করবো। তাহলে 1 নং এ আছে এ প্লাস পি ডি মাইনাস ডি সমান সমান কিউ। 2 নম্বর আছে এ প্লাস
কিউডি মাইনাস ডি সমান সমান পি, মাইনাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, রিটার্ন সময় কাটা যাবে না, আমি দেখালাম আর কি। তাহলে এখানে ডি কমন নিলে এটা হবে পি মাইনাস কিউ, আর এখানে হবে হচ্ছে কিউ মাইনাস পি। হ্যাঁ, তাহলে আমরা যদি এইটাকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা হবে পি মাইনাস কিউ। এই পি মাইনাস কিউ কাটা গেলে ডি এর মান আসবে -1। এই ডি এর মান তুমি যেখানে বসাও, 2 নম্বরে বসাও, এই 2 নম্বরে বসালে ডি এর মান এখানে বসালে তুমি পাবা হচ্ছে এ এর মান, এ প্লাস, আচ্ছা প্লাস -1 যেহেতু বসাবো একবারে মানটা বসাই দেই, এ মাইনাস কিউ প্লাস 1 সমান সমান পি। তাহলে এ সমান সমান পি প্লাস কিউ মাইনাস 1, এই যেটা হচ্ছে এ এর মান। এবার এ এর মান আর ডি এর মান বসাও, তোমার এই প্রমাণও হয়ে যাবে, এই প্রমাণও হয়ে যাবে। আমি একটা দেখাই দেই যে পি প্লাস কিউ পদটা শূন্য, তাহলে পি প্লাস কিউ তম পদ মানে কি, পি প্লাস কিউ তম পদ সমান সমান এ প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। এ এর মান বসাবো এই যে এটা পি প্লাস কিউ মাইনাস 1, আর এখানে ডি এর মান -1 বসালে এটা হবে মাইনাস পি মাইনাস কিউ, আর এটা হবে +1 দিয়ে সবগুলো কাটাকাটি হয়ে হবে 0। এই যে পি প্লাস কিউ তম পদটি শূন্য হবে। এইভাবে তোমরা চাইলে 8 তম পদ এটাও বের করতে পারবা, করে নিতে পারো। তো পদের সাথে পদের তুলনা করে এ আর ডি এর মান বের করে তারপরে অন্য একটা পদ বের করতে পারবে, সংখ্যা দিয়েও দিতে পারে, এরকম বর্ণ দিয়েও দিতে পারে, দুইটা সেম। আচ্ছা, এরপরে আছে হচ্ছে গুণোত্তর ধারার কিছু অঙ্ক আমরা দেখবো। অঙ্কগুলো অনেক বড় দেখতে, কিন্তু অত কঠিন না সমাধান করা। দেখো কি বিশাল অঙ্ক। বেগম জামিলা খাতুনের 6 ছেলে মেয়ের মধ্যে সব থেকে বড় ছেলে আনোয়ার সাহেব 3000 টাকা ইনকাম করে। এটা হচ্ছে প্রথম সন্তান 3000 প্লাস সব থেকে ছোট ছেলে, মানে 6 নাম্বার ছেলে, সে ইনকাম করে 96,000। তাহলে প্রথম ছেলের ইনকামকে আমরা প্রথম পদ ধরবো এ, তাহলে এটা হবে 6তম পদ, 6তম পদ হচ্ছে 96,000। তাহলে এ 6তম পদের সূত্র কি, এটা কোন ধারা, এই দেখো এখানে লিখে দিচ্ছি, এটা গুণোত্তর ধারাভুক্ত। তাহলে a ইন্টু r টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে 5 সমান সমান 96,000। হ্যাঁ, তাহলে a এর মান এই যে 3000 প্রথম পদ, 3000 গুণন r টু দি পাওয়ার 5 সমান সমান 96,000। তাহলে r টু দি পাওয়ার 5 সমান সমান 32, আর এর মান 5। ঠিক আছে, তাহলে a এর মান আমরা জানি, r এর মান আমরা জানি, এখন আমরা যে কোনো অঙ্ক সমাধান করতে পারবো। দেখো 2 নম্বরে প্রথমে এটাই জিজ্ঞেস করছিল যে বেতনের ক্রমিক অনুপাত কত, ক্রমিক অনুপাত মানে সাধারণ অনুপাত, আর এর মান বের করতে বলছে। তারপরে বলছে দ্বিতীয় ছেলে মনোয়ার সাহেব আর পঞ্চম ছেলের মধ্যে, তাহলে পঞ্চম ছেলে মানে পঞ্চম পদ, আর দ্বিতীয় ছেলে মানে দ্বিতীয় পদ। পঞ্চম পদ হচ্ছে a r টু দি পাওয়ার 4, 5 মাইনাস 1 4, আর পার্থক্য চাইছে কার সাথে, দ্বিতীয় ছেলের সাথে। দ্বিতীয় ছেলে মানে হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে a ইন্টু r। তাহলে এটা হবে 3000, আর r টু দি পাওয়ার 4 মানে, ও সরি, কি রে অঙ্ক উল্টাপাল্টা করাচ্ছি নাকি আজকে, 2 লেখা বাদ দিয়ে 5 লিখছি, বলছি 2 লিখছি 5।
তাহলে এখানে আর এর মান 2 আসছে, তাহলে 2 এর পাওয়ার 4 মানে এখানে হবে 16। এ এর মান হচ্ছে 3000, আর এর মান হচ্ছে 2। আচ্ছা, তাহলে এখানে 3 16, পঞ্চম ভাইয়ের বেতন হচ্ছে 48,000, আর দ্বিতীয় ভাইয়ের বেতন হচ্ছে 6,000। তাহলে তাদের বেতনের পার্থক্য হচ্ছে 42,000। এটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক, খ। 3 নাম্বার অঙ্ক বলছে ওই পরিবারের মোট মাসিক আয় কত। মোট মাসিক আয় মানে 6 ভাইয়ের সমষ্টি, বেতনের সমষ্টি। তাহলে এখানে আর এর মান যেহেতু 1 এর থেকে বড়, আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব সমষ্টির? A6, 6 ভাইয়ের বেতনের সমষ্টি, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1। a এর মান 3000, r এর মান 2, তাহলে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, 2 মাইনাস 1। এটা হবে 3000 ইনটু 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 বিয়োগ 1, 63। আর নিচে তো 2 মাইনাস 1 মানে 1 বাদ যাবে, এটা হবে 1,89,000। অঙ্কগুলো ছোট ছোট, কিন্তু অনেকগুলো অঙ্ক দেওয়া থাকে, এই জন্য একটু ঝামেলা মনে হয়। উঠাই নাও সবাই। আচ্ছা, দেখো তাহলে এখানে সরাসরি ধারা দেওয়া আছে, a এর মান হচ্ছে 2, এখানে আছে সাধারণ অনুপাত, পরের পদ ভাগ আগের পদ, বা এই যে পরের পদ ভাগ আগের পদ, -2, আর n বলা আছে 7। তো যেহেতু r এর মান 1 এর থেকে ছোট, তাহলে এখানে সমষ্টির সূত্র হবে S7 a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। r এর মান 1 এর থেকে ছোট, তাহলে a এর মান 2, 1 মাইনাস r এর মান হচ্ছে -2 তার পাওয়ার 7, 1 মাইনাস -2। তাহলে -2 এর পাওয়ার 7 মানে হচ্ছে -128, আর 1 মাইনাস -2 মানে হচ্ছে 3। তাহলে 2/3 ইনটু এটা হবে 129। এটা কাটাকাটি করলে হবে 4 3 86। এই যে যখন আর এর মান 1 এর থেকে ছোট হবে, তখন সমস্যাটা আমরা এভাবে বের করব। উঠায় নাও সবাই।
আচ্ছা, এই অঙ্কটা খেয়াল করো, এখানে a এর মান আছে 1, আর এর মান 1/3, কিন্তু n এর মান নাই, কিন্তু সমষ্টি চাইছে। এখন আর এর মান যেহেতু 1 এর থেকে ছোট, আমরা সমষ্টি লিখব s। এই যে কয়টি পদের সমষ্টি আমরা জানি না, সূত্র কি হবে, a * 1 - r টু দি পাওয়ার n 1 - r। তাহলে আমার তো n এর মান লাগবে, কিন্তু n এর মান তো নাই। তখন আমি কি করব জানো, n তম পদ ধরে নিব হচ্ছে এই শেষের পদটাকে। এই শেষের পদটাকে আমরা সবসময় n তম পদ ধরে নিব, যদি সমষ্টি এবং n এর মান দেওয়া না থাকে। তাহলে এখানে n তম পদের সূত্র কি, a * r টু দি পাওয়ার n - 1, যে 1/243। এই যে a এর মান 1, এর ভ্যালু নাই, r এর মান 1/3, তার পাওয়ার হচ্ছে n - 1। এখন এপাশে যেহেতু 1/3, এটাকে আমরা 1/3 বানাবো। 3 এর পাওয়ার কত হলে 243 হয়, এটা দেখতে হবে, 5। তাহলে 1/3 সমান n - 1 সমান 5, n সমান 6। এই যে n এর মান যখন 6 পাবা, তখন এখানে এসে মানটা বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। আর এর মান হচ্ছে 1/3, তার পাওয়ার 6 মাইনাস 1/3। এই 1 এর ভ্যালু নাই, 1 মাইনাস 1/3 এর পাওয়ার 6, 6টা 3, এটা তোমাদের রিটেনের সময় ক্যালকুলেটর থাকবে, টেনশন নেই। 129, এটা লসাগু করলে হবে 2/3। তাহলে উপরে যদি আমরা লসাগু করি 729, এটা হবে 728, আর এটা গুণ করে দিলে 3/2। এই যেটা ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। ওটা না, রিটেনের ক্লাসে পিলির ম্যাথ কেন দেখাবো বলো? আচ্ছা, এটা আজকের লাস্ট অঙ্ক, এটা দেখো, মোটামুটি আমরা আজকে আর অঙ্ক করব না। তো এখানে সেম, এই যে a হচ্ছে 6, আর এর মান হচ্ছে 12/6 বা 24/12 সমান সমান 2। ওই সেম ব্যাপার, এখানে দেখো n এর মান নাই, কিন্তু সমষ্টি চাইছে, তাহলে sn সমান সমান, এবার যেহেতু r এর মান 1 এর থেকে বেশি, a * r টু দি পাওয়ার n - 1 r - 1। তাহলে আমরা কি করব, n তম পদ ধরবো, কোনটাকে ধরবো, শেষেরটাকে, 384। n তম পদের সূত্র এবার কি লিখবো, a * r টু দি পাওয়ার n - 1, এটা হচ্ছে 384। দেখো a এর মান 6, আর এর মান 2 টু দি পাওয়ার n - 1, 384। তাহলে 2 টু দি পাওয়ার n - 1, 6 দিয়ে এটাকে ভাগ করব, 6 6 36, 4 6 24। তো 64 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। তাহলে n - 1 সমান সমান 6, অতএব n সমান সমান 7। এবার এখানে আমরা ক্যালকুলেশন করব, a হচ্ছে 6 মাইনাস 1,
তাহলে 6 টু দি পাওয়ার 7 হচ্ছে 128 বিয়োগ 1 127। এগুলো প্র্যাকটিস করতে থাকো, এরকম ছোট ছোট অঙ্ক আসে, ওই কথার অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করবা। সমান্তর ধারায় যে কথার অঙ্কগুলো দিলাম, মূলত যে কথার অঙ্কগুলো একটু প্যাচ লাগে বেশি, ওগুলো বেশি দেয়। আর ক্যালকুলেশন যা শিখাইছি এই কয়েকটা প্যাটার্নেই ক্যালকুলেশন আসে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। আগামী কালকে ইনশাল্লাহ আমরা সেটের ক্লাস করব, সেট এবং ভেন চিত্র। ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ, আগামীকাল আমাদের সেম টাইমে ক্লাস হবে। ক্লাসের টপিকস হবে সেট ও ভেন চিত্র।